নমস্কার, আমি সৃজা। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। অন্তত পক্ষে যে সময় গণতন্ত্রের কথা বলা হচ্ছিল এবং সংবাদ মাধ্যমের কনসেপ্ট এসেছিল, সেই সময় সংবাদ মাধ্যমকে এভাবেই গণতন্ত্রের একটা স্তম্ভ, গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবেই তৈরি করা হয়েছিল বা তৈরি করবার কথা মনে করা হয়েছিল। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ সেই ফোর্থ পিলার অফ ডেমোক্রেসিতে 157 নম্বরে, মানে 180টা দেশ রয়েছে, তার মধ্যে ফ্রিডম অফ স্পিচে আমাদের এই ভারতবর্ষ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমাদের এই ভারতবর্ষ 157 নম্বরে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আমাদের দেশের থেকে অনেক বেশি গণতন্ত্র পাকিস্তান, বাংলাদেশে রয়েছে, এরকমই তথ্য দিচ্ছে প্রেস ফ্রিডম ইন্ডেক্স। অর্থাৎ আমাদের ভারতবর্ষে ফ্রিডম অফ স্পিচ বা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যমের যে ভূমিকা, তা যে গোটা পৃথিবীর কাছে অত্যন্ত লজ্জাজনক একটা জায়গায় নেমে এসেছে, সেটা আর নতুন করে বলার কিছু নেই। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি যখন রয়েছে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে, তখন গোটা পৃথিবীর কাছে যেভাবে ভারতবর্ষের মাথা বারবার হেট হয়েছে, আবারও সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও যে মাথা একইভাবে হেট হবে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে শুধুমাত্র মাদারের খেল হিসেবে বাঁদর নাচ নাচাবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এটা নিয়ে আর নতুন করে কি বলবো বলুন? কারণ আমার বলার থেকে প্রেস ফ্রিডম ইন্ডেক্স নিজেরা যা তথ্য দিচ্ছে, সেই তথ্যই অনেক বেশি বড় প্রমাণ। অথচ আমাদের এই ভারতবর্ষের বা আমাদের এই রাজ্যের যে ইতিহাস রয়েছে, সংবাদ মাধ্যমের ভূমিকার যে ইতিহাস রয়েছে, তা কিন্তু অত্যন্ত গরিমার, অত্যন্ত গর্বের। আমরা সংবাদ মাধ্যমের ইতিহাস হিসেবে প্রথমেই যাকে মনে করতে পারি, তিনি জেমস হিকি। ব্রিটিশ ভারতে দাঁড়িয়ে নিজে ব্রিটিশ হয়ে ব্রিটিশের বিরুদ্ধে প্রথম গলা তুলে প্রতিবাদ জানিয়েছিলেন জেমস হিকি, যেটাকে বলা হতো হিকির গেজেট। পরাধীন ভারতবর্ষে প্রথম স্বাধীন সংবাদপত্র, প্রথম স্বাধীন দৃঢ় বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়েছিলেন জেমস হিকি। তিনি প্রতিবাদ জানিয়েছিলেন ব্রিটিশের ভূমিকার। ভারতবর্ষে ব্রিটিশরা যেভাবে শোষণ করছে, তা তিনি তার ওই হিকির গেজেটে বা সংবাদপত্রে ডিটেলে প্রকাশ করতেন। আর সেই কারণের জন্য ওয়ারেন হেস্টিংস অনেক চেষ্টা করেছিলেন এই হিকির গেজেটকে চেপে দেওয়ার জন্য, এই হিকির গেজেট যাতে মানুষের কাছে না পৌঁছয়, তার জন্য হেস্টিংস কম চেষ্টা করেননি, কিন্তু হিকিকে থামিয়ে রাখতে পারেননি উনি। হিকির যে স্বাধীন মতামত, স্বাধীন চিন্তা ভাবনা এবং সংবাদপত্রের প্রতি যে একনিষ্ঠ শ্রদ্ধা, তা আজও পর্যন্ত আমরা স্মরণ করতে পারি। এমনকি ওয়ারেন হেস্টিংস যখন নিজের পার্সোনাল শত্রুতার জন্য মহারাজা নন্দকুমারকে শুধুমাত্র উইল জাল করার জন্য ব্রিটিশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রথম প্রধান বিচারপতি এলিজাবেথ ইম্পেকে ইমপ্রেস করে এই নন্দকুমারকে ফাঁসি দেওয়ার রায় ঘোষণা করিয়েছিল, সেই সময় হিকি সবার প্রথম প্রবলভাবে এর বিরুদ্ধে মতামত তোলেন তার ওই হিকির গেজেটে। এবং আজীবন তিনি এই নন্দকুমারের জন্য লড়াই করে গিয়েছিলেন। নন্দকুমারের ফাঁসি হয়েছিল ঠিকই, কিন্তু সেই ফাঁসি যে যথাযথ নয়, তা তিনি তার সংবাদপত্রে, মানে একজন ব্রিটিশ হয়ে একজন ভারতীয়র ফাঁসি যে কতটা অন্যায় হয়েছে, সেটা এমনভাবে পরিবেশন করে গেছেন দিনের পর দিন, এবং কোনোভাবেই ব্রিটিশ ভারত তাকে আটকাতে পারেনি। কিন্তু তার সেই পরিশ্রম বৃথা যায়নি। পরবর্তীকালে আমরা জানি যে ব্রিটিশ পার্লামেন্টে এই ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে ইমপিচমেন্ট হয়েছিল, এবং ইম্পে, সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ইম্পের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, যদিও সেগুলো প্রমাণ করা যায়নি, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারপরেও এই যে ঘটনাগুলো ঘটেছিল, এই যে ওয়ারেন হেস্টিংস এবং ইম্পের একটা কলঙ্কিত ইতিহাস আমাদের সামনে এসেছিল, গোটা পৃথিবীর সামনে এসেছিল, সেটা কিন্তু হিকির জন্য। এবং সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ যেটা বললাম, জেমস হিকি নিজে ব্রিটিশ ছিলেন, তিনি ব্রিটিশদের বিরোধিতা করে সংবাদপত্রে লিখতেন। এরপর আমরা যদি পরাধীন ভারতে স্বাধীন সংবাদপত্রের ভূমিকা বা সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের সাংবাদিক কাঙাল হরিনাথের সাংবাদিকতা নিয়ে অবশ্যই কথা বলতে হবে। মানে যে কাঙাল হরিনাথ, যাকে নিয়ে সেই গান লেখা, হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, সেই কাঙাল হরিনাথ তিনি পাবনার কৃষক বিদ্রোহ নিয়ে কথা বলেছিলেন, এবং
ঠাকুর পরিবার পাবনায় এই কৃষকদের উপরে কিরকম অত্যাচার করত তা নিয়ে ডিটেল তিনি তার নিজের সংবাদপত্রে সেই ঠাকুর পরিবারের কলঙ্কিত ভূমিকা তুলে ধরেছিলেন। ঠাকুর পরিবার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিবার, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার ওই পাবনার কৃষকদের উপরে অত্যাচার চালাতো, জোর জুলুম চালাতো, তাই কৃষকরা ক্ষেপে গিয়ে কৃষক বিদ্রোহ শুরু করেছিলেন পাবনায়, আর সেই ডিটেল লিখেছিলেন কাঙাল হরিনাথ তাঁর সংবাদপত্রে। শেষে তিনি এতটাই চক্ষুশূল হয়ে গিয়েছিলেন ঠাকুর পরিবারের, যে ঠাকুর পরিবারের তরফ থেকে পাঞ্জাবি লেঠেল পাঠানো হয়েছিল ওই কাঙাল হরিনাথকে মারার জন্য, এবং ওই কাঙাল হরিনাথকে বাঁচানোর জন্য লাঠি ধরেছিলেন স্বয়ং লালন ফকির। এইসব ইতিহাস আমাদের ভারতবর্ষের ইতিহাস, পরাধীন ভারতবর্ষের ইতিহাস। এই সমস্ত সাংবাদিকদের ভূমিকা আমাদের গর্বিত করে। এরকম সাংবাদিক হতে গেলে আসলে বুকের পাটা লাগে, মনের জোর লাগে, দৃপ্ত কণ্ঠ লাগে, এবং অবশ্যই নিরপেক্ষভাবে চোখ কান খুলে সাংবাদিকতা করতে হয়। এখনকার সাংবাদিকদের মধ্যে সেই ধৈর্য কোথায়? তারা তো দলদাস, তারা তো নিতান্তই রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদেরকে পরিবর্তন করে ফেলেন। এরপরেও আমরা ব্রিটিশ ভারতের স্বাধীন সংবাদ মাধ্যমের ভূমিকা হিসেবে মনে করতে পারি পাঞ্জাব থেকে প্রকাশিত হতো স্বরাজ নামে একটা সংবাদপত্র, যে সংবাদপত্রের প্রথম 3 জন সম্পাদকেরই যাবজ্জীবন জেল হয়েছিল শুধুমাত্র সম্পাদকীয় করার জন্য। এমনকি শুধুমাত্র ব্রিটিশ ভারত নয়, পরবর্তীতে স্বাধীন ভারত কংগ্রেস সরকারও এই 3 জন সম্পাদককে মুক্তি দেননি। তারা এমন সম্পাদকীয় লিখতেন, তারা এমন সাংবাদিকতা করতেন। আর তার সঙ্গে স্বরাজ নামে কোনো সংবাদপত্রের এনরোলমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল ব্রিটিশ ভারতে তো বটেই, ব্রিটিশ পরবর্তী স্বাধীন কংগ্রেসের ভারতেও। এই হচ্ছে সংবাদ মাধ্যমের ভূমিকা, এই হচ্ছে সংবাদ মাধ্যমের দৃপ্ত কণ্ঠ, যাকে ভয় পাবে শাসক। এছাড়াও আমরা একাধিক সাংবাদিকের নাম মনে করতে পারি অত্যন্ত গর্বের সঙ্গে, যেমন গৌরকিশোর ঘোষের নাম মনে করতে পারি, যেমন কবি, সাহিত্যিক, সাংবাদিক সুভাষ মুখোপাধ্যায়ের নাম মনে করতে পারি, যেমন নৃপেন চক্রবর্তীর নাম মনে করতে পারি সাংবাদিক হিসেবে, যিনি পরবর্তীতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এই সমস্ত সাংবাদিকের কথা বললে আমাদের গর্বে বুক ভরে যায়। আর আজ যখন আমরা সাংবাদিকদের দেখি সেই সমস্ত চ্যানেলে, যেই সমস্ত চ্যানেল আসলে মোদির লোকেরা চালাচ্ছে, আসলে আদানির কিনে নেওয়া চ্যানেল, আসলে আম্বানির দাক্ষিণ্যে চলা চ্যানেল, এবং তারা যখন দৃপ্ত কণ্ঠে রোজ ঘোষণা করে, আমাদেরকে জানায় যে মিথ্যের সঙ্গে কোনো আপোষ নয়, ঘন্টা খানেক ধরে আমরা সত্যি কথা বলবো, কোনো নেতার মন রাখা আমার কাজ নয়, শুধুমাত্র সত্যি খবর, এগুলো শুনলে সত্যি ভীষণ হাসি পায়। এ রাজ্যের প্রতিটা চ্যানেলই প্রায় মোদি দিদির কিনে নেওয়া। এতদিন তাও দিদির দাপট ছিল, এখন দিদির দাপট চলে গেছে। কিন্তু আমরা যদি 24 ঘন্টার কথা বলি, সেটা বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদের সুভাষ গোয়েলের। আর আমরা যদি TV9 কথা বলি, TV9 তো রীতিমতন বিজেপিকে ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকা দিয়েছে। তো এই সমস্ত সংবাদ মাধ্যম কি করে সঠিক সংবাদ আপনাদেরকে দেবে, কি করে সঠিক সংবাদ পরিবেশন করবে? এরা তো দলদাস, এরা তো চাকর বাকর। মোদি এদেরকে নিয়ে জাস্ট মাদারের খেল খেলায়, বাঁদর নাচ নাচায়। আর এই সংবাদ মাধ্যম নির্ধারণ করে দেয় কিভাবে ধর্মের বিষ ছড়িয়ে মানুষে মানুষে বিভেদ তৈরি করে মোদির মতন লোকজনকে, শুভেন্দু অধিকারীর মতন লোকজনকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে। আর এগুলো দেখে আমাদের সত্যি সংবাদ মাধ্যমের যে গর্ব ছিল এতদিন, যে গরিমা ছিল এতদিন, তা আমাদের লজ্জায় মাথা হেঁট করে দেয়। যদিও এই সংবাদ মাধ্যমের উপরে আঘাত এর আগেও নেমে এসেছে, এরকম নয় যে মোদিজি প্রথম এই সংবাদ মাধ্যমের উপরে এরকম আঘাত হানছেন। আমরা জানি যে এমার্জেন্সি পিরিয়ডে সংবাদপত্রের উপরে সেন্সরশিপ চালু করেছিলেন ইন্দিরা গান্ধী, কিন্তু তারপরেও কোথাও গিয়ে কিছুটা ফ্রি স্পেস এনজয় করতেন সাংবাদিকরা। এছাড়াও কংগ্রেসিরা সংবাদ মাধ্যম তৈরি করেছে, এছাড়াও MP বিড়লারা সংবাদপত্র তৈরি করেছে। এসব ছিল আগেও, ভারতবর্ষের বুকে এসব সংবাদ মাধ্যমের উপরে আঘাত আক্রমণ ছিল, কিন্তু তারপরেও ভারতবর্ষের সংবাদ মাধ্যমে কোথাও গিয়ে একটা ফ্রিডম অফ স্পিচ, কোথাও গিয়ে একটা ডেমোক্রেসির 4th পিলার হিসেবে নিজেকে তুলে ধরার জায়গা ছিল। কিন্তু মোদিজি আসার পর সেটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। অথচ আমাদের এই গোটা পৃথিবীর ইতিহাস সংবাদপত্রের, সংবাদ মাধ্যমের সাংবাদিকদের ভূমিকা যেমন তুলে ধরলাম, তা সত্যিই কতটা গর্বের। এমনকি কমরেড লেনিন, তিনি যখন পার্টিতে নিজের মেম্বারশিপ নিয়েছিলেন, তখন তার পেশা লিখেছিলেন সাংবাদিক। কার্ল মার্কস, তিনি তার জীবনে যেটুকু অর্থ সংগ্রহ করতে পেরেছিলেন সেটা সাংবাদিকতার মাধ্যমেই পেরেছিলেন। ভগৎ সিং, তিনি
সাংবাদিকতা করতেন বলবন্ত নাম নিয়ে, ছদ্ম নাম নিয়ে, প্রতাপ নামের একটা কাগজে। তো আমাদের এই ভারতবর্ষের সংবাদ মাধ্যমের ভূমিকা যে গরিমা, যে গর্ব, যে ইতিহাস রেখে গেছে, তারপর আমরা যখন এই মোদিজির কিনে নেওয়া এই সংবাদ মাধ্যমকে দেখি এবং মোদিজির কিনে নেওয়া পা চাটা এই সাংবাদিকদের দেখি, তখন অবশ্যই লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। আর তাই আমাদের ভারতবর্ষ যখন ফ্রিডম অফ স্পিচে 4th পিলার অফ ডেমোক্রেসিতে 157 নম্বরে নেমে যায়, সেটা দেখে আমাদের লজ্জা ঠিকই হয়, কিন্তু আশ্চর্য আর হই না।